চ্যাপ্টার ৭৩। প্রথম যুদ্ধ। বিকেলের রোদে ক্লাইন মোরেত্তি তার ধুলোমাখা পোশাকে দাঁড়িয়েছিল। সে দ্রুত তার রিভলভারের ব্যারেলটা ঘুরিয়ে নিজের লাগানো সেফটি লকটা খুলে ফেলল। তারপর সে গুলি করার ভঙ্গিতে দাঁড়াল। রিভলভারের পিতলের গায়ে তখন রোদ ঝিকমিক করছিল। এক হাতে রিভলভারটা ধরে রেখে সে অন্য হাতটা একটু সরাল। তার চারপাশের সবকিছুর দিকে সে খুব সাবধানে নজর রাখছিল। একই সাথে ক্যাপ্টেন ডান স্মিথ আর মিস্টার আয়ুর হার্সনকে নিয়ে তার একটু চিন্তাও হচ্ছিল, কারণ তারা দুজনেই ছিল নাইটমেয়ার বিয়ান্ডার। আড়াল থেকে শত্রুদের সামলাতেই তারা বেশি ওস্তাদ। সামনাসামনি মারামারিতে তারা কতটা পটু সেটা ক্লাইনের জানা ছিল না। ক্লাইন যখন এসব ভাবছিল, ঠিক তখনই আয়ুর হার্সন তার গতি কমিয়ে আনল। তার চেহারায় একটা শান্ত আর স্নিগ্ধ ভাব ফুটে উঠল। সে মুখ খুলে একটা খুব শান্ত কবিতা আবৃত্তি করতে শুরু করল। কবিতাটা শুনে মনে হচ্ছিল যেন চারদিকে রাতের অন্ধকার নেমে আসছে। সূর্য যখন পশ্চিমে ডুবে যায়, সন্ধ্যার বুকে শিশিরবিন্দু মুক্তর মতো সাজায়, চাঁদের আলোর মতো প্রায় বিবর্ণ, কিংবা তার সঙ্গী তারার মতো সন্ধ্যার প্রিমরোজ নতুন করে ফোটে, শিশিরের কাছে তার কোমল পাপড়ি মেলে ধরে, আর সন্ন্যাসীর মতো আলোকে এড়িয়ে চলে। কবিতার সুরটা তাদের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল। ক্লাইনের ভেতরের সব টেনশন যেন উধাও হয়ে গেল। সে একদম রিল্যাক্সড হয়ে পড়ল। তার ভাগ্য ভালো যে এরকম পরিস্থিতির মুখোমুখি সে আগেও হয়েছে, আর আইয়ুর হার্সনের সাথে তার শত্রুতা নেই। তাই সে দ্রুত নিজেকে সামলে নিল। কবিতার প্রভাব কাটানোর জন্য সে নিজেকে একটা অর্ধেক ধ্যানের মতো অবস্থায় নিয়ে গেল। উফ, সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডান আর আইয়ুরের সরাসরি মারামারি করার ক্ষমতা নিয়ে তার আর কোনো সন্দেহ রইল না। ক্লাইন সবেমাত্র তার ক্ষমতা বাড়িয়েছে। সিকোয়েন্স পোশন নিয়ে তার এখনও খুব গভীর জ্ঞান নেই। তাই সে ভুলেই গিয়েছিল যে সিকোয়েন্স ৭ নাইটমেয়ার হল সিকোয়েন্স ৮ মিডনাইট পোয়েটেরই একটা উন্নত রূপ। আগের সব ক্ষমতাই তাদের থাকে, বরং ক্ষমতাগুলো আরেকটু বেড়ে যায়। মিডনাইট পোয়েটদের সম্পর্কে ক্লাইন যা কিছু জানত তার সবই সে শুনেছিল লিওনার্ড মিচেলের কাছ থেকে। সে জানত যে এই কাজটায় স্লিপলেসদের সব অদ্ভুত বৈশিষ্ট্যগুলো থাকে। তারা মারামারি, গুলি করা, গাছে বা পাহাড়ে ওঠা এবং কোনো কিছু আঁচ করতে পারায় খুব ওস্তাদ। নানা রকম কবিতা ব্যবহার করে আশেপাশের জীবজন্তুদের প্রভাবিত করতেও তারা খুব পটু। সোজা কথায় বলতে গেলে তারা ছিল ভয়ঙ্কর কবি। আয়ুর যখন কবিতা আবৃত্তি করছিল, তখন তাদের চারপাশে স্তূপ করে রাখা বড় বড় কাঠের বাক্সগুলো হঠাৎ যেন জলের মতো কেঁপে উঠল। একটা কালো টাক্সিডো আর অর্ধেক করা টপ হ্যাট পরা একটা লোক সেখানে হাজির হল। লোকটার মুখটা লাল, হলুদ আর সাদা রঙের ৩টে প্যাস্টেল রঙে আঁকা ছিল। তার ঠোঁটের দুই পাশ ক্লাউনের মতো উঁচুতে বাঁকানো। রাতের কোনো জমকালো পার্টিতে যাওয়ার মতো তার ফর্মাল পোশাকের সাথে মুখের এই সাজটা একদমই বেমানান লাগছিল। ঠক ঠক ঠক। কালো চুলের লোরোটা, যাকে সবাই শার্পশুটার বলে জানত, সে খুব দ্রুত সামনের দিকে ছুটে গেল। তার এক হাতে ছিল একটা বন্দুক, অন্য হাতটা সে মুঠি করে রেখেছিল। কয়েক পা এগিয়েই সে স্যুট পরা ক্লাউনটার একদম কাছাকাছি পৌঁছে গেল। স্যুট পরা ক্লাউনটাকে দেখে মনে হলো সে আয়ুর হার্সনের কবিতায় বেশ প্রভাবিত হয়েছে। তার শরীরটা দুলছিল আর চোখে মুখে একটা শান্ত ভাব। তার ভেতর পাল্টা আক্রমণ করার কোনো ইচ্ছাই দেখা যাচ্ছিল না। লোরোটা বক্সিংয়ের কায়দায় তার শরীরটা একটু বাঁকালো, তারপর হাতটা একটু পেছনে টেনে নিয়ে সজোরে ক্লাউনটার মুখে একটা ঘুষি মারল। ঠাস! বাতাসটা যেন মটমট করে উঠল। স্যুট পরা ক্লাউনটা হঠাৎ করে আয়নার মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই টুকরোগুলো নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই কয়েক পা দূরে কাঠের বাক্সগুলোর ছায়ায় ক্লাউনটা আবার দ্রুত হাজির হল। তার অবয়বটা আবার স্পষ্ট হয়ে উঠল। কবিতার প্রভাবে থাকা লোকটা আসলে একটা মোহ ছাড়া আর কিছুই ছিল না। পুরোটা ছিল একটা অভিনয়। স্যুট পরা ক্লাউনটা আবার দাঁত বের করে হাসল। তাকে দেখতে বেশ মজার লাগছিল। সে এক হাত দিয়ে তার অর্ধেক করা টপ হ্যাটটা চেপে ধরল আর অন্য হাত দিয়ে আঙুল উঁচিয়ে বন্দুকের মতো তাক করল। ধুম! আঙুলের বন্দুক থেকে একটা গুলির শব্দ বেজে উঠল। লোরোটা আক্রমণটা এড়ানোর জন্য বাঁ দিকে পড়ে গিয়ে মাটিতে গড়িয়ে গেল। কিন্তু আসলে কিছুই হয়নি, শুধু নকল গুলির শব্দটাই যা শোনা গিয়েছিল। ধুম ধুম ধুম। ডান আর আয়ুর দুজনেই তাদের বন্দুক তুলে একটানা গুলি করতে লাগল। স্যুট পরা ক্লাউনটা খুব কায়দা করে গুলিগুলো এড়িয়ে যাচ্ছিল। কখনো ডানে বাঁয়ে সরছিল, কখনো বা মাটিতে গড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল যেন সে সার্কাসে কোনো অ্যাক্রোব্যাট দেখাচ্ছে। হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে লোরোটা আবার সামনের দিকে ছুটে গেল। তাকে শার্পশুটার বলা হলেও সে এখনও তার হাতই ব্যবহার করছিল। ধড়াম! স্যুট পরা ক্লাউনটা এবার আর সময় মতো আক্রমণটা এড়াতে পারল না। সে শুধু তার বাঁ হাতটা তুলে ঘুষিটা ঠেকানোর চেষ্টা করল। ক্লাউনটাকে থেমে যেতে দেখে ডান আর আয়ুর একটুও দেরি না করে টাক করে ট্রিগার চেপে দিল। ঠিক সেই মুহূর্তে ক্লাউনটা যে হাত দিয়ে লোরোটার ঘুষিটা ঠেকিয়েছিল সেটাতে হঠাৎ কমলা হলুদ রঙের আগুন জ্বলে উঠল।
চোখের পলকে আগুনটা স্যুট পরা ক্লাউনটাকে ঘিরে ফেলল আর লোরোটার দিকে ছড়িয়ে পড়তে লাগল। ধুম ধুম। ডান আর আয়ুর তাদের রিভলভার থেকে গুলি ছুঁড়ল। গুলিগুলো গিয়ে আগুনের গোলাটাতে লাগল। আগুনটা খুব দ্রুত জ্বলে উঠল, আর একটু পরেই দেখা গেল শুধু কালো ছাই বাতাসে উঠছে। কিন্তু স্যুট পরা ক্লাউনটা আবার কাছাকাছি রাখা কাঠের বাক্সগুলোর পেছনে হাজির হল। সে তার ডান হাতটা তুলে আবার আঙুল দিয়ে বন্দুকের মতো তাক করল। ধুম। সেই নকলগুলির শব্দের মাঝেই লোরোটা হঠাৎ থমকে দাঁড়াল। সে আর সামনে এগোল না। তার সামনেই কাদা ছিটকে উঠল। সেখানে একটা সত্যিকারের গুলি এসে লেগেছে। স্যুট পরা ক্লাউনটার এবারের আক্রমণটা আর কোনো মোহ ছিল না। আসল আর নকল, বাস্তবতা আর মোহের মধ্যে পার্থক্য করাটা সত্যিই খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ধুম ধুম ধুম। স্যুট পরা ক্লাউনটা লুকিয়ে থেকে আর হঠাৎ হঠাৎ বের হয়ে এসে ডান আর আয়ুরকে লক্ষ্য করে বারবার গুলি ছুঁড়তে লাগল। এটা দেখে লোরোটা চোখ ছোট করে তার বাঁ হাতের ফ্যাকাশে সোনালি রিভলভারটা তুলল। ধুম। স্যুট পরা ক্লাউনটা হঠাৎ নিচু হয়ে বসে পড়ল আর সেই ভয়ঙ্কর গুলিটা থেকে বেঁচে গেল। তার অর্ধেক করা টপ হ্যাটটা উড়ে গিয়ে পেছনে মাটিতে পড়ল। টুপিতে গুলির একটা পোড়া দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। মাটিতে কয়েকবার গড়িয়ে স্যুট পরা ক্লাউনটা একটা বানরের মতো ক্ষিপ্রতায় কাঠের বাক্সগুলোর ওপর উঠে পড়ল। তারপর ওপর থেকে সে তার আঙুলের বন্দুক দিয়ে বাতাসের গুলি ছুঁড়তে লাগল। আয়ুর হারসন কয়েক পা পিছিয়ে এসে তার বন্দুকটা নামিয়ে রাখল। তারপর সে আবার তার কবিতা আবৃত্তি শুরু করল। রাতের আঁধারে তার সুন্দর রূপ বৃথায় ঝরে যায়। যে তার আদরের ছোঁয়ায় চোখ বেঁধে রাখে সে তো জানে না তার মধ্যে কি সুন্দর লুকিয়ে আছে। স্যুট পরা ক্লাউনটা বাক্সগুলোর মাঝে বারবার লাফাতে লাগল। হঠাৎ সে হাত তুলে নিজের কান চুলকালো আর আয়ুরের দিকে তাকিয়ে একটা মজার হাসি হাসল। সে কি কানে কিছু গুঁজে রেখেছে? সিক্রেট অর্ডারের কাছে যে সিকোয়েন্স পোর্শনটা আছে সেটা সত্যিই খুব অদ্ভুত। অনেক দূর থেকে ক্লাইন মারামারিটা দেখছিল আর মনে মনে এসব ভাবছিল। এই কথাগুলো ভাবার সাথে সাথেই সে হঠাৎ দেখল তার পাশের একটা ওয়্যারহাউসের ছাদে একটা অবয়ব দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সেটা সোজা সেই দিকেই ছুটে যাচ্ছিল যেখানে রে বিবার লুকিয়েছিল। লোকটার পরনে ডকে শ্রমিকদের মতো ছাই সাদা রঙের একটা ইউনিফর্ম ছিল, আর তার মুখটাও লাল, হলুদ আর সাদা রঙে আঁকা বলে মনে হচ্ছিল। তার মানে স্যুট পরা ক্লাউনটার কাজ হলো ক্যাপ্টেন আর অন্যদের ব্যস্ত রাখা, যাতে এই লোকটা গিয়ে ডায়েরিটা নিয়ে আসতে পারে। ক্লাইন নিজের অজান্তেই তার ডান হাতটা তুলল আর ছাদের ওপরের লোকটাকে লক্ষ্য করে গুলি করল। সে সবেমাত্র তাক করেছিল, ঠিক তখনই লোকটা হঠাৎ বসে পড়ল আর দৌড়ানোর বদলে মাটিতে গড়াতে শুরু করল। ধুম। ক্লাইন ট্রিগার চাপা থামাল না। সে দেখল লোকটা হঠাৎ থমকে গেল আর ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। লোকটা অবাক হয়ে তার দিকে তাকালো। তারপর ব্যথা সহ্য করেই সে ওয়্যারহাউসের ভেতরে ছুটে যেতে লাগল। মনে হলো ভাগ্য জোরে গুলিটা লেগে গেছে। ক্লাইন তার ঠোঁট বাঁকালো আর আবার ট্রিগার চাপল। এবার গুলিটা গিয়ে লাগল লোকটার পাশের কাঠের ছাদে। ধুম ধুম ধুম। লিওনার্ড আর বর্জিয়াও গুলি করেছিল, কিন্তু তাদের গুলি লোকটার গায়ে লাগল না। তার নিজের তুলনায় ওদের গুলি করার হাত কতটা বাজে, ক্লাইন সেটা নিয়ে সমালোচনা করতে যাচ্ছিল। ঠিক তখনই সে হঠাৎ ট্রিগার চাপা থামিয়ে দিল। হ্যাঁ, ঠিক তো, আমরা তাকে থামাবো কেন? একটু আগেই তো আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম যে ওয়্যারহাউসের ভেতরে খুব বড় বিপদ আছে। আমরা যদি ওই লোকটাকে আগে পাঠিয়ে দিই আর সে গিয়ে ফাঁদে পা দেয়, তাহলে তো আমাদের জন্যই ভালো, তাই না? লিওনার্ড আর মিস্টার বর্জিয়ার মাথাতেও নিশ্চয়ই একই বুদ্ধি এসেছে। এই কথা ভেবে ক্লাইন তার রিভলভারের ব্যারেলটা উঁচিয়ে আকাশের দিকে গুলি করল। ধুম ধুম ধুম। গুলির শব্দ যখন বাজছিল তখন লোকটা বিনা বাধায় ওয়্যারহাউসের একদম ভেতরের অংশে পৌঁছে গেল। সে নিচের দিকে ঝাঁপ দিল আর ভাঙা ছাদের সাথে সাথে সেও ধড়াম করে নিচে পড়ে গেল। এই হট্টগোলের ঠিক পরেই কালো চুলের লোরোটার চোখ দুটো হঠাৎ কুচকুচে কালো হয়ে গেল। তার বাঁ হাতটা একটা অদ্ভুত টানার ভঙ্গি করতে লাগল। স্যুট পরা ক্লাউনটার লাফানো হঠাৎ থেমে গেল। মনে হলো যেন কোনো অদৃশ্য হাত তার গোড়ালিটা খুব শক্ত করে চেপে ধরেছে। ডান সাথে সাথে গুলি করল না, বরং সে তার রিভলভারটা নিচের দিকে তাক করে রাখল। সে তার মুখ খুলল, কোনো গলার স্বর ব্যবহার না করেই শুধু নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে চারপাশের বাতাসকে কাঁপিয়ে সে একটা অদ্ভুত, অস্পষ্ট আর ভুতুড়ে শব্দ তৈরি করল। রাতের বেলাতেই সে তার রূপ ছড়ায়। দিন যখন তার খোলা চোখে তাকায়, সেই দৃষ্টি এড়াতে না পেরে সে গুটিয়ে যায়। তারপর সে নেতিয়ে পড়ে, শুকিয়ে যায় আর হারিয়ে যায়। স্যুট পরা ক্লাউনটা হঠাৎ নিস্তেজ হয়ে পড়ল, যেন তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই নেই। আয়ুর হারসন তার বন্দুকটা তুলে তাক করল আর সাথে সাথেই তার আঙুল ট্রিগার চেপে দিল। ঠিক সেই মুহূর্তেই ওয়্যারহাউস থেকে একটা অস্বাভাবিক আর মর্মান্তিক আর্তনাদ ভেসে এল। সেই কান্নার মধ্যে ভীষণ ভয় লুকিয়েছিল, যেন সে অচিন্তনীয় কোনো ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হয়েছে।
ক্লাইনের গায়ের লোম খাড়া হয়ে গেল। আর্তনাদটা হঠাৎ করেই থেমে গেল, আর ওয়্যারহাউসের গভীর থেকে আবার নিস্তব্ধতা নেমে এলো। সেটা ছিল গা ছমছমে একটা নিস্তব্ধতা। ধুম! সেই চিৎকারে প্রভাবিত হয়ে আয়ুর শুধু স্যুট পরা ক্লাউনটার পেটে গুলি করতে পারল। হা হা হা! ওয়্যারহাউসের গভীর থেকে সেই নিস্তব্ধতা আবার ভেঙে গেল। আস্তে আস্তে হাঁপানোর মতো একটা শব্দ শোনা যাচ্ছিল। শব্দটা ক্রমশ বাড়তে লাগল, যা শুনে সবার স্নায়ু টানটান হয়ে গেল। ধূপ, 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 ধূপ। কালো বাক্সটার ভেতরে 2049 তখন পাগলপ্রায় অবস্থায় পৌঁছে গেছে।